স্টোরি অফ লাভ, কণ্ঠ আমাদের, অনুভূতি আপনাদের। হারিয়ে যাই ভালোবাসার গভীরে। পুরো মিটিং রুমে এক অদ্ভুত রোমাঞ্চকর নিস্তব্ধতা নেমে এলো। মাহির পাশের ফারহানকে আবার গুঁতো দিয়ে বলল, দেখলি, এটাকে বলে বাঘের মহিষের লড়াই। আমি বরং আর একটা হাই তুলি। ফারহান এবার রাগে মাহিরের পা মারিয়ে দিল, আর ফারিস মুগ্ধ নয়নে মেহনুরের এই দাপটে ব্যক্তিত্ব পর্যবেক্ষণ করতে লাগলো। মিটিং শেষ করে মেহনুর নিজের কেবিনে ফিরে এলো। তার মাথায় এখন শুধুই কোহিনূরের চিন্তা। গভীর মনোযোগ দিয়ে সে সিকিউরিটি ফাইলগুলো দেখছিল। ঠিক তখনই দরজায় টোকা দেওয়ার শব্দ হলো। মেহনুর ফাইল থেকে চোখ না সরিয়ে গম্ভীর গলায় বলল, কামিন। দরজা খুলে ভেতরে ঢুকলো ফারিস। সে অত্যন্ত আয়েশ করে মেহনুরের ডেস্কের সামনের চেয়ারটিতে বসল। মেহনুরকে কাজ করতে দেখে তার ঠোঁটের কোণে একটা বাঁকা হাসি ফুটে উঠল। সে টিপ্পনি কেটে বলল, কি ব্যাপার মিস নূর, হঠাৎ বাঁদরামি ছেড়ে এই সাত সকালে অফিসে জয়েন করার ভূত কেন চাপলো মাথায়? ফারিসের এমন কথা শুনে মেহনুর শব্দ করে ফাইলটা বন্ধ করল। তীক্ষ্ণ চোখে ফারিসের দিকে তাকিয়ে বলল, দেখুন, একদম বাজে বকবেন না। আমি বাদরামি করি মানে? আপনি কি আমাকে আপনার মতো বেকার ভেবেছেন? ফারিস দমে যাওয়ার পাত্র নয়। সে উল্টো নাটকীয় ভঙ্গিতে হাত নেড়ে বলল, আমি কি আদৌ সেই কথা বলেছি? আমি তো জাস্ট আপনার এই সিরিয়াস লুক দেখে একটু অবাক হচ্ছে। গয়নার ব্যবসা তো অনেক সূক্ষ্ম কাজ, সামলাতে পারবেন তো, নাকি মাঝপথে খেই হারিয়ে কান্নাকাটি জুড়ে দেবেন? মেহনুর চরম বিরক্ত হয়ে মুখ পাকালো। কলমটা টেবিলের ওপর রেখে বলল, শুনুন মিস্টার মেহরাজ খান ফারিস, আপনার জ্ঞানের পরিধি নিজের কাছে রাখুন। এখন দয়া করে বলবেন কি কেন এসেছেন এখানে? ফারিস চেয়ারে হেলান দিয়ে বেশ নির্লিপ্ততা গলায় জবাব দিল। কাউকে দেখতে এসেছি। মেহনুর তাচ্ছিল্য করে বলল, তাহলে অফিসে কেন? বাইরে গিয়ে দেখুন, অনেক মানুষ আছে। ফারিস এক দৃষ্টিতে মেহনুরের চোখের দিকে তাকিয়ে থেকে বলল, সেটাই তো করছি, একদম সামনাসামনি দেখছি। মেহনুর এবার ভ্রু কুঁচকে সরাসরি তার দিকে তাকালো। ফারিসের চোখের গভীরতা আর দেখার ভঙ্গি তাকে কিছুটা অস্বস্তিতে ফেলল। সে নিজেকে সামলে নিয়ে রাগী স্বরে বলল, শুনুন নেতা সাহেব, আপনার যদি খুব বাজে বকার শখ জাগে তবে নিজের চেলাপেলাদের কাছে গিয়ে বক্তৃতা দিন। আমার কানের কাছে এসে এই প্যা প্যা করবেন না, আমার অনেক কাজ আছে। ফারিস এবার একটু ঝুঁকলো মেহনুরের দিকে, নিচু স্বরে অথচ দাপটের সাথে বলল, বক্তৃতা দেওয়া আর প্যাঁ প্যাঁ করা দুটো করার এখন খুব দরকার আছে, কারণ কিছু মানুষ খুব বেশি উড়ছে, তাদের ডানা ছাঁটা প্রয়োজন। মেহনুর অবাক হয়ে ফারিসের দিকে ভ্রু কুঁচকে চেয়ে বলল, মানে? মানে মুড়ি খা। ফারিস হঠাৎই তার গম্ভীর ভাব কাটিয়ে দাঁত দিয়ে ঠোঁট কামড়ে একটা দুষ্টুমি মাখা হাসি দিল। তারপর চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে কথা বলল। কথাটা বলেই সে মেহনুরকে কোনো উত্তর দেওয়ার সুযোগ না দিয়ে দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। মেহনুর কয়েক সেকেন্ড পাথরের মতো বসে রইল। ফারিসের এমন অদ্ভুত আর খ্যাপানো আচরণে তার পিত্তি চলে গেল। সে রাগে মুখ লাল করে বিড়বিড় করে বলল, অসভ্য লোক একটা। অন্ধকারে নিমজ্জিত বিশাল মাস্টার বেডরুম। ডার্ক থিম এই কক্ষটি যেন কোনো অশুভ শক্তির আস্তানা। চারদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে দামি ওয়াইনের খালি বোতল। খাটের উপর উপর হয়ে শুয়ে আছে শাহান, অনাবৃত পিঠের ওপর সাদা কমফোর্টার অর্ধেক জড়ানো। সেই উন্মুক্ত পিঠে খোদাই করা ইগলের ডানার ট্যাটুটি অন্ধকারের মৃদু আলোয় ছিকছিক করছে। মেঝের দৃশ্যটি বীভৎস। সেখানে পড়ে আছে চারজন রাশিয়ান তরুণীর নিথর দেহ। তাদের শরীরের কালশিটে দাগ আর ক্ষতগুলো জানান দিচ্ছে কাল রাতে কোনো মানুষ নয়, বরং এক হিংস্র জানোয়ার তাদের উপর তাণ্ডব চালিয়েছে। শাহানের আক্রোশ আর উন্মাদনার বলি হয়েছে এই প্রাণগুলো। শাহান আরভিক, যার অভিধানে দয়া বলে কোনো শব্দ নেই, যাকে সে অপছন্দ করে বা যার উপর তার রাগ থাকে, তার মৃত্যু অবধারিত। সময় গড়িয়ে যেতেই নির্ভীক পায়ে এক্সট্রা কি দিয়ে ডোর খুলে প্রবেশ করলো নির্ঝর। হাতে থাকা ফোনটির ফ্ল্যাশ চালিয়ে মেঝেতে পড়ে থাকা লাশগুলো দেখে সে এক দীর্ঘশ্বাস ফেলল। এসব দৃশ্য তার কাছে নতুন নয়। সে জানে কাল রাতে রেসা হারার পর এবং সেই রহস্যময় ডেভিলার ওপর জন্মানো সমস্ত আক্রোশ সে এই মেয়েগুলোর ওপর মিটিয়েছে। তবে শাহান নিজের পৈশাচিক অত্যাচার মিটিয়ে কখনো কাউকে জীবিত রাখে না, এই অভ্যাসের কথা নির্ঝর ভালো করেই জানে। নির্ঝর বাইরে গিয়ে কয়েকজন গার্ডকে ইশারায় ভেতরে ডাকল। তারা নিঃশব্দে লাশগুলো সরিয়ে নিয়ে গেল। ঘর পরিষ্কার হওয়ার পর নির্ঝর বিড়বিড় করে নিজের মনেই বলল, আক্রোশ মেটানোর জন্য
কি মানুষের নারী লাগে? বস, আপনাকে না দেখলে জানতাম না যে মানুষ কতটা ভয়ঙ্কর হতে পারে। Cast yours, boss. One and only one piece. By the way, explain to me. What did you mean by that? হঠাৎ শাহানের বজ্রকণ্ঠ শোনা গেল। সে যে ভঙ্গিতে শুয়েছিল সেভাবেই নির্লিপ্ততা গলায় প্রশ্নটি করল। শাহানের কণ্ঠ শুনে নির্ঝরের রক্ত হিম হয়ে গেল। সে থতমত খেয়ে ঢোক গিলে বলল, সরি স্যার, আমি আসলে ওভাবে কিছু মিন করতে চাইনি। শাহান এবার আলতো করে ঘুরে নির্ঝরের দিকে তাকালো। ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত হাসি ছড়িয়ে বলল, Explain to me exactly how you meant it. নির্ঝর থরথর করে কাঁপছে। সে জানে শাহানের কানে কথা যাওয়া মানে জমদূতের দরজায় করা নাড়া। সে অসহায় মুখে তাকিয়ে কাছুমাছু হয়ে বলল, না না না, মানে স্যার, আমি আসলে দুঃখিত স্যার। শাহান তার স্বাভাবিক গম্ভীর স্বরে আদেশ দিল। Get out of my room now. নির্ঝর আর এক মুহূর্ত দেরি করল না। উল্কার ব্যাগে ঘর ছেড়ে বেরিয়ে গেল। সে যাওয়ার পরপরই শাহান বিছানা ছেড়ে উঠে বসল। বেডসাইড টেবিল থেকে তার ভ্যাপার আইপ্যাডটি হাতে নিল। বেডের হেডবোর্ডে হেলান দিয়ে ভ্যাপে একটা লম্বা টান দিয়ে একরাশ ধোয়া উড়ালো সে। আইপ্যাডের স্ক্রিনে কাল রাতের রেসের ভিডিওটি প্লে করলো শাহান। জুম করে ডেভিলার দিকে তাকিয়ে এক পৈশাচিক হাসি দিল সে। বিড়বিড় করে ইংরেজিতে বলল, Interesting. You are the exact opposite of what I thought, Miss Devila. একটু থেমে সে আবারও ভ্যাপের ধোঁয়া ছেড়ে অন্ধকার ঘরে স্বাগত জানালো এক নতুন যুদ্ধকে। সে দর্প ভরে বলল, By the way, Shahan Arvik does not fight the weak. He fights his equalers. Welcome to my dark world, Devila. Let the real game begin, babe. এই বলে রুম কাঁপিয়ে উচ্চস্বরে পৈশাচিক হেসে ভ্যাপের ধোঁয়া উড়ালো। মাহিরাজ নিজের ফ্যাশন হাউস ম্যাজেস্টিক স্টাইলের হেড অফিসে এসেছে। অফিসের ইন্টেরিয়র একদম আধুনিক আর শৈল্পিক। চারিদিকে দামি ফেব্রিক্স, ম্যানিকুইনের গায়ে আজ সম্পূর্ণ ড্রেস আর বড় বড় স্কেচ বোর্ড সাজানো। মাহির তার ক্রিয়েটিভ টিমের সাথে গোল টেবিলে বৈঠকে বসে নতুন সিজনের ডিজাইনের ভুলভ্রান্তি ধরিয়ে দিচ্ছে। মাহির একটি স্কেচের উপর আঙুল রেখে গম্ভীরভাবে বলল, দেখো, এর নেকালিনের কাটাটা আরও শার্পও হতে হবে। ফেব্রিক হিসাবে আমি স্কল ভেলভেটের ব্র্যান্ড চাচ্ছি। ডিজাইনটা যেন রাজকীয় হয়, কিন্তু খুব বেশি জবরং না। সিম্পলিটি ইজ দ্য নিউ লেকারি মাথায় রেখো। ঠিক তখনই লবির ফ্লোরে হিল জুতোর খটখট আওয়াজ শোনা গেল। কোনো অনুমতি ছাড়াই হেলতে দুলতে ভেতরে ঢুকলো মেরি। মেরির কাঁধ অবধি কাটা ছোট চুল, পরনে অতি সংক্ষিপ্ত একটি স্লিভলেস টপ আর চামড়ার তৈরি টাইট মিনি স্কার্ফ। তার সাজগোজ আর পোশাক যেন অফিসের কাজের পরিবেশের সাথে একদমই বেমানান। মুখে অতিরিক্ত মেকআপ আর কণ্ঠে নেকামি মিশিয়ে বলল, ওহ বেবি, ফাইনালি তুমি ফিরলে। জানো, তোমাকে ছাড়া আমার দিনগুলো কতটা বোরিং কাটছিল। কাল রাতে তোমাকে কতবার কল করেছি, ধরলে না কেন সুইটহার্ট? মাহিরের শরীর রি করে উঠল। চরম বিরক্তিতে সে ঝাড়া দিয়ে নিচের হাত সরিয়ে নিল। মেরির এই সস্তা ন্যাকামি তার অসহ্য লাগে। সে মনে মনে বিড়বিড় করে বলল, পুরো দুনিয়ার মেয়েদের সাথে ফ্লাইটিং করলেও তোর মতো নর্দমার কিটের প্রতি আমার রুচি আসবে না। শুধু বাবার জন্য তোকে সহ্য করছি, নয়তো কবেই তোকে ছুঁড়ে ফেলতাম। তবে বাইরে এসে নিজের বিরক্তিটা প্রকাশ হতে দিল না। মুখে একটা নকল হাসি টেনে বলল, আরে মেরি, তুমি আসলে খুব বিজি ছিলাম তো। আচ্ছা তুমি বসো, আমার একটা ইম্পর্টেন্ট কল আসছে, কথা বলে আসছি। এই বলে মাহির পকেট থেকে ফোন বের করে কানে ধরার ভান করে দ্রুত সেখান থেকে সটকে পড়ল। নিজের কেবিনে ঢুকে দরজা বন্ধ করে সে যেন হাফ ছেড়ে বাঁচল। ঠিক তখনই তার পার্সোনাল ম্যানেজার কল করল। হ্যালো মাহির স্যার, বসুন্ধরা শপিং মলে আমাদের লেক্সারিল ব্রাইডাল ব্রাঞ্চে একটু প্রবলেম হয়েছে। একজন হাই প্রোফাইল ক্লায়েন্টের ব্রাইডাল লেহেঙ্গার এমব্রয়ডারিতে কিছু ডিফেক্ট পাওয়া গেছে। উনি খুব ঝামেলা করছেন, আপনাকে এখনই একবার আসতে হবে। মাহির কপালে হাত দিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। উত্তর দিল, ওকে, আমি এক্ষুনি বের হচ্ছি। ক্লায়েন্টকে বসিয়ে রাখো, আমি 20 মিনিটের মধ্যেই পৌঁছাচ্ছি।
ম্যানেজারের সাথে কথা শেষ করেই মাহির আর এক মুহূর্ত দেরি করলো না। মেরির হাত থেকে বাঁচার এই সুযোগটা সে লুফে নিল এবং দ্রুত অফিস থেকে বের হয়ে গাড়ির দিকে ছুটল। মাহির যখন তার শোরুমে পৌঁছলো, পরিস্থিতি তখন বেশ উত্তপ্ত। ক্লায়েন্ট সাধারণ কেউ নন, স্বয়ং মন্ত্রীর মেয়ে। মাহির খুব শান্ত মাথায় তাদের সামনে গিয়ে দাঁড়ালো। ম্যানেজারকে ইশারায় সরিয়ে দিয়ে সে বিনয়ের সাথে বলল, আই অ্যাম অ্যাকচুয়ালি সরি ম্যাম, আমাদের কারিগরদের ছোট একটা ভুলের কারণে আপনার বিশেষ দিনের পোশাক এই ত্রুটি হয়েছে। তবে আমি কথা দিচ্ছি, এর চেয়েও প্রিমিয়াম একটা ডিজাইন আমি নিজে আপনার জন্য কাস্টমাইজ করে দিব। আপনি কি আমাদের নতুন রয়্যাল হেরিটেজ কালেকশনটা একবার দেখবেন? আই গ্যারান্টি এটা আপনার ব্যক্তিগতের সাথে অনেক বেশি মানাবে। মাহিরের মার্জিত ব্যবহার আর ব্যক্তিত্বের জাদুতে মন্ত্রীর মেয়ে শেষ পর্যন্ত রাজি হলেন। তারা অন্য একটি লেহেঙ্গা পছন্দ করছে দেখে মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে হাফ ছেড়ে বাঁচল। নিজের কেবিনের চেয়ারে বসে কলম ঘোরাতে ঘোরাতে সে শপের সেলস ফাইলগুলো দেখতে লাগলো। হঠাৎ তার চোখ গেল টেবিলের উপর রাখা সিসিটিভি ফুটেজের মনিটরটার দিকে। মনিটরের একটি ফ্রেমের দিকে তাকাতেই মাহিরের হাতের কলমটা থেমে গেল। তার দৃষ্টি স্থির হয়ে গেল স্ক্রিনের এক কোণে। ফুটেজ দেখা যাচ্ছে একটি মেয়েকে। সে একটি গোল্ডেন অফ হোয়াইট কারুকাজ করা ব্রাইডাল লেহেঙ্গা পরে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। মাথায় পাতলা নেটের ওড়নাটি টেনে দেওয়া মেয়েটি আয়নার সামনে নিজেকে ঘুরিয়ে ফিরিয়ে দেখছে। তার গায়ের রং যেন দুধে আলতা। সিসিটিভির ঝাপসাপ ফুটেজেও তার মুখের আদল দেবীর মতো লাগছে। সে বুকের খাজ আর টানা টানা চোখ দুটোতে এক অদ্ভুত মায়া। সে যখন হাসি মুখে পাশে থাকা বান্ধবীদের সাথে কথা বলছে, তখন তার গালে ছোট একটা টোল পড়ছে। মাহির মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইল। ফ্যাশন জগতের মানুষ হিসেবে সে দিনে হাজারো সুন্দরী মডেল দেখে, কিন্তু এই মেয়েটির মধ্যে এমন একটা স্নিগ্ধতা আছে যা মাহিরকে মুহূর্তের জন্য স্তব্ধ করে দিল। তার মনে হলো যেন কোনো দক্ষ শিল্পী অনেক যত্ন করে এই মানবীকে তৈরি করেছেন। মাহিরের ঘোর লাগা দৃষ্টি সিসিটিভি ফুটেজ থেকে সরছেই না। সে নিজের অজান্তেই বিড়বিড় করে উঠল, অবিশ্বাস্য! এতক্ষণ যে হেলেনটাকে সাধারণ মনে হচ্ছিল, এই মেয়েটা পরার পর সেটার জলুস যেন হাজার গুণ বেড়ে গেছে। মাহির সিসিটিভি স্ক্রিনের দিকে তাকিয়ে যেন হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলল। মেয়েটির ওই মায়াবী হাসি মাখা মুখের দিকে চেয়ে তার ঠোঁটের কোণে অজান্তেই গানের কলি ফুটে উঠল। সে আনমনে গুনগুন করে গিয়ে উঠল, মাহিরের মতো অরুণচণ্ডী ছেলে যে কখনো কোনো এক জায়গায় থিত হয়নি, যার মন কোনো সৌন্দর্যের কাছে হার মানেনি, আজ সে যেন নিজের ভেতর এক অদ্ভুত পরিবর্তন টের পাচ্ছে। সে গেয়ে চলল। গানের শেষ লাইনটা উচ্চারণ করতে করতে মাহিরের নিঃশ্বাস ভারী হয়ে এল। তার হৃদস্পন্দন এখন ড্রাম বাজানোর মতো দ্রুত চলছে। যে মাহির ফ্যাশন আর গ্ল্যামার দুনিয়ার শত শত সুন্দরীদের মাঝে থেকেও পাথর হয়ে থাকতো, আজ এই সিসিটিভি ফুটেজের মেয়েটি তার সেই পাথরে ফাটল ধরিয়ে দিয়েছে। সে আর এক মুহূর্ত ওই ডিজিটাল স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতে পারল না। তার ভেতরে এক তীব্র আকুতি তৈরি হলো মেয়েটিকে রক্ত মাংসে দেখার। মাহির চেয়ার ছেড়ে বিদ্যুৎ পেকে উঠে দাঁড়ালো। গায়ের জ্যাকেটটা একবার টেনে ঠিক করে নিয়ে সে দ্রুত পায়ে শোরুমের দিকে এগিয়ে গেল। তার প্রতিটি পদক্ষেপের সাথে মনের ভেতর গানটি প্রতিধ্বনিত হচ্ছে। মাহির চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। তার হৃদস্পন্দন কিছুটা বেড়ে গেছে। সে আর ফুটেজের দিকে তাকিয়ে থাকতে পারল না, সরাসরি শোরুমের ফ্লোরে যাওয়ার জন্য পা বাড়ালো। মাহির দ্রুত পায়ে শোরুমের ফ্লোরে এসে পৌঁছল। তার চোখচূড়া পাগলের মতো সেই কোণটি খুঁজল যেখানে মেয়েটি দাঁড়িয়েছিল, কিন্তু সেই বিশাল আয়নার সামনে এখন কেবল শূন্যতা। মেয়েটি নেই। সে ম্যানেজারকে ডেকে অস্থিরভাবে জিজ্ঞেস করল, এইমাত্র যে মেয়েটা এই গোল্ডেন অফ হোয়াইট লেহেঙ্গাটা পরছিল, সে কোথায়? ম্যানেজার আমতা আমতা করে বলল, স্যার, উনি তো ড্রেসটা চেঞ্জ করে ওনার বান্ধবীদের সাথে বেরিয়ে গেলেন। বোধহয় পেমেন্ট কাউন্টারের দিকে গেছেন। মাহির আর এক মুহূর্তও দেরি করল না। সে শোরুম থেকে বেরিয়ে বসুন্ধরা সিটি শপিং মলের বিশাল ভিড়ের মাঝে ছুটল। প্রতিটি ফ্লোরে, প্রতিটি এসকেলেটরে সে সেই মায়াবী মুখটি খুঁজল। একবার মনে হলো ওই তো সাদা ওড়না উঠছে, কিন্তু কাছে গিয়ে দেখলো সে অন্য কেউ। ফুড কোর্ট থেকে শুরু করে পার্কিং লট পর্যন্ত ছুঁষে ফেলল সে, কিন্তু সেই রহস্যময় মেয়েটি যেন কর্পূরের মতো বাতাসে মিলিয়ে গেছে। ঘণ্টাখানিক খোঁজাখুঁজির পর মাহির ক্লান্ত হয়ে শপিং মলের মেইন গেটের সামনে এসে দাঁড়ালো।
তপ্ত রোদে তার কপালে ঘাম জমেছে, বুকটা এক অজানা হাহাকারে ভরে উঠছে। যাকে এক পলক দেখার জন্য তার হৃদস্পন্দন থমকে গিয়েছিল, তাকে এইভাবে হারিয়ে ফেলবে সে ভাবতেও পারেনি। মাহির একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত দিয়ে দাঁড়ালো। ভিড়ের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, জানি না কোথায় হারিয়ে গেলে, কিন্তু আমার এই জবজবর মনে তুমি ঠিকই দাগ কেটে দিয়ে গেছো। আবার দেখা হবে, আমাদের হতেই হবে। অবশেষে হাল ছেড়ে দিয়ে মাহির ভারাক্রান্ত মনে নিজের কারের দিকে পা বাড়ালো। তার কানে তখনও সেই গানের সুরটা বাজছে। মেহনুর নিজের অফিসের বিশাল কাচের জানলার সামনে দাঁড়িয়ে ব্যস্ত ঢাকা শহর দেখছে। এক হাতে কফির মগ, অন্য হাতে তার ফোন। ফোনের স্ক্রিনে একটি নাম্বার ভেসে উঠতেই তার ঠোঁটের কোণে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। কলটা রিসিভ করে ও পাশে থাকা ব্যক্তির কথা শুনে সে কোনো উত্তর না দিয়ে লাইনটা কেটে দিল। পরক্ষণেই মেহনুর নেহানকে কল করলো। নেহান ফোন ধরতেই সে হুকুমের স্বরে বলল, মিহু আর নীলুদের নিয়ে বসুন্ধরা শপিং মলে চলে যায়। অনেক দিন শপিং করা হয় না, আজ একটু রিল্যাক্স দরকার। নেহান ওপাশ থেকে কিছু একটা বলতেই মেহনুর কল কেটে দিল। ব্যাগ আর ফোনটা হাতে নিয়ে দাপুটে ভঙ্গিতে অফিস থেকে বেরিয়ে গেল সে। কিছুক্ষণ পর মেহনুরের গাড়ি শপিং মলের সামনে এসে থামল। চোখে কালো সানগ্লাস আর ঠোঁটে তাচ্ছিল্যের হাসি নিয়ে সে ভেতরে প্রবেশ করল। নিজের পছন্দের একটি লাক্সারি ব্র্যান্ডের শোরুমে ঢুকে সে ঘুরে ঘুরে দেখছিল। হঠাৎ একটি চমৎকার ড্রেস তার চোখে ধরল। ড্রেসটি হাতে নিতেই তার ফোনে একটি কল এলো। সে ড্রেসটি ওখানেই রেখে কথা বলার জন্য একটু সাইডে সরে গেল। ঠিক সেই মুহূর্তে অন্য একটি মেয়ে সে ড্রেসটি হাতে তুলে নিল এবং ট্রায়াল রুমের দিকে যেতে চাইল। মেহনুর কথা শেষ করে দ্রুত এসে মেয়েটির পথ আটকে দাঁড়ালো। মেয়েটি তেড়ে ফুরে বলল, এই ড্রেসটা আমি পছন্দ করেছি, তাই এটা আমি নেব, দ্যাটস ইট। বলেই সে মেহনুরের হাত থেকে ড্রেসটা কেড়ে নিতে চাইল। মেহনুর বিদ্যুৎ বেগে ড্রেসটা সরিয়ে নিয়ে শীতল কণ্ঠে বলল, ওহো, ডোন্ট ইউ ডেয়ার টু টাচ দিস। সে একটু থেমে ঠোঁট কামড়ে হাসল। তারপর চিবিয়ে চিবিয়ে বলল, যেটা আমার নজরে আসে সেটা না তো কাউকে কপি করতে দিই আর না তো শেয়ার করি। সো তুমি এই ড্রেসটার ব্র্যান্ড কেন? এনাদার কপিও আর নিতে পারবে না। মেয়েটির আগে ফেটে পড়ে বলল, ইউ ডোন্ট নো হু আই অ্যাম, সো টাকার গরম দেখিও না। মেহনুর এবার উচ্চ স্বরে তাচ্ছিল্যের হাসি হাসল। নির্লিপ্ততা গলায় বলল, ম্যাম, ফার্স্ট অফ অল আই ডোন্ট ওয়ান্ট টু নো হু ইউ আর। সে মেয়েটির চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে চুপ করল। মেয়েটি ভ্রু কুঁচকে অবাক হয়ে বলল, মানে কি বলতে চাইছো তুমি? ওয়েট, আই ক্যান শো ইউ। মেহনুর ফোন বের করে দ্রুত কাউকে একটা মেসেজ দিল। কয়েক মিনিটের মধ্যেই ফাইল হাতে ভেতরে ঢুকলো মেহনুরের অ্যাসিস্ট্যান্ট ইয়াসিন। মেহনুর ফাইলটা নিয়ে মেয়েটির দিকে বাড়িয়ে দিয়ে ইশারা করলো দেখার জন্য। মেয়েটি কপাল কুঁচকে ফাইলটা দেখলো এবং তার চোখ ছানাবড়া হয়ে গেল। এই শোরুমটি কিছুক্ষণ আগে মেহনুর খান্দুর এর নামে উইল করা হয়েছে। মেহনুর ফ্যাসফেসে গলায় হেসে বলল, দেখলে তো মেহনুর নিজের জিনিস কীভাবে ছিনিয়ে নেয়। শুধু ড্রেস কেন, পুরো ব্র্যান্ডটাই এখন আমার। আর আমার জিনিস কখনো কপি হয় না, মিস হোয়াট এভার। এই ড্রেসের নেক্সট কোনো কপি আর কোনো দিন বের হবে না, কারণ মেহনুর খান বরাবরই একটু হিংসুটে বেইব। সে 0.1%ও কারোর সাথে শেয়ার করতে রাজি নয়। মেয়েটি অপমানে আর রাগে ফুসফুস করতে করতে তার বান্ধবীদের নিয়ে দ্রুত শোরুম থেকে বেরিয়ে গেল। মেহনুর ড্রেসটা ইয়াসিনের হাতে দিয়ে বিজয়ের হাসি হাসল। কিছুক্ষণ আগে সে মেহনুর ইয়াসিনকে এই শপের নাম আর ওনারের নাম মেসেজ করে দিয়ে বলছিল, শোনো ইয়াসিন, বসুন্ধরা শপিং মলের ওই শপের যিনি বর্তমানে মালিক, তার সাথে এক্ষুনি কথা বলো। তাকে জানাও যে মেহনুর খান নূর এই পুরো শোরুমটা এখনই কিনে নিতে চায়। ডাবল প্রাইস লাগলে ডাবল দাও, কিন্তু আধা ঘন্টার মধ্যে ওনারশিপ পেপার আমার হাতে চাই। নিহানের কথায় মেহনুরের ধ্যান ভাঙল। সে দেখল নিহান আর মারুয়া তার সামনে এসে দাঁড়িয়েছে। মেহরিন আর নীলু ততক্ষণে নিজেদের মতো বেশ কিছু কেনাকাটা সেরে নিচ্ছে। নিহান মেহনুরের এই হুট করে শোরুম কিনে নেওয়ার কাণ্ডটা দূর থেকে লক্ষ্য করছিল। সে মেহনুরের সামনে এসে দাঁড়িয়ে কিছুটা বিরক্তির সাথে বলল,
কি দরকার ছিল এসব করার মেহনুর? সামান্য একটা ড্রেসের জন্য আজ তো একটা শোরুমের মালিকানা পাল্টে ফেললি। মেহনুর নিহানের দিকে তাকিয়ে সেই পরিচিত বাঁকা হাসিটা দিল। খুব শান্ত কিন্তু দৃঢ় গলায় বলল, মেহনুরের জিনিসে নজর দিলে পরিণাম কি হয় সেটুকুর টেইলার ওকে দেখালাম শুধু। নিহান একটা দীর্ঘশ্বাস ফেলল। সে জানে মেহনুরকে বুঝিয়ে লাভ নেই, সে তার জেদের কাছে বরাবরই অনড়। মেহনুর নিজের ফোনের দিকে চোখ রেখে হাঁটতে শুরু করল। শোরুমের দরজা পার হওয়ার আগে সে হঠাৎ দাঁড়িয়ে পড়ল এবং পেছনে থাকা যে ড্রেসটা নিয়ে এত নাটক হলো সেটা দেখে ইয়াসিনকে লক্ষ্য করে আদেশ দিল, শোনো ইয়াসিন, এই ডিজাইনের যতগুলো কপি স্টকে আছে সবগুলো এখনই বের করো। তারপরে এই শপিং মলের বাইরে ফুটপাতে যত গরিব আর অসহায় মেয়ে আছে সবাইকে বিলিয়ে দাও। আর যেটাতে ওই মেয়ে টাচ করেছে সেটা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে। ইয়াসিন অবাক হলেও মেহনুরের মুখ দেখে আর কথা বাড়ালো না। সে মাথা নিচু করে সম্মতি জানিয়ে বলল, ওকে ম্যাম, আমি এখনই ব্যবস্থা করছি। মেহনুর আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। হেল জোতার খটখট আওয়াজ তুলে কটকট করে শপিং মল থেকে বেরিয়ে গেল সে। তার পেছনে পেছনে নিহান আর মারুয়াও কিছুটা কিংকর্তব্য বিমূঢ় হয়ে পা বাড়ল। বেলা গড়িয়ে সন্ধ্যা নেমেছে। আকাশের বুক চিরে সিঁদুরে আভা বিলীন হয়ে চারদিকে ধোঁয়াটে অন্ধকার জমাট বাঁধছে। ল্যাম্পপোস্টের হলুদ আলোয় রাস্তার ধারের গাছগুলো রহস্যময় ছায়া তৈরি করছে। মেহরিনরা বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা হয়ে গেল। রুমে এসে কোনো মতে ফ্রেশ হয়ে মেহরিন পড়ার টেবিলে বসলো। কাল তার পরীক্ষা। ঠিক তখনই ফোনের স্ক্রিনে বিটকেল খান ওরফে ফারহানের নাম ভেসে উঠল। মেহরিন মুখ কুঁচকে বিড়বিড় করে বলল, এসে গেছে আপদ, আল্লাহ জানে এবার আবার কোন হুকুম জারি করে। কল ধরতেই উপাস থেকে ফারহানের গম্ভীর কণ্ঠ ভেসে এলো, এই ম্যাডাম ভুলে গেলেন নাকি? আমার পায়ের ব্যথাটা কিন্তু এখনো কমেনি। মেহরিন তপ্ত নিঃশ্বাস ছেড়ে বলল, সারাদিন টই টই করে ঘুরে বেড়ানোর সময় ব্যথা কোথায় থাকে? আপনি ইচ্ছে করে আমাকে হেনস্থা করছেন, আমি কি বুঝি না? মেহরিনের ধৈর্য বাঁধ ভাঙছে। সে কড়া গলায় বলল, দেখুন, যা বলার জলদি বলবেন, আপনার সাথে আজারা প্যাক প্যাক করার সময় আমার নেই। ফারহান ওপাশে দুষ্টুমি মাখা হাসলো কিন্তু গম্ভীর গলায় বলল, হুম, এখন যে ব্যথা করছে এই ব্যথা এত সহজে সারান নয় ম্যাডাম। আর শুনো, আমার এখন নুডলস খেতে ইচ্ছে করছে, এক্ষুনি বানিয়ে নিয়ে আসবি? মেহরিনের চোখ চরক গাছ। সে চেঁচিয়ে বলল, কি বলছেন এসব? আমি কখনো কিছু রান্না করেছি? আপনি তো সব জানেন। ফারহান কোনো ওজোর শুনল না। নো এক্সকিউজ, যেভাবে পারিস করে নিয়ে আয়। মেহরিন দাঁত কিরমির করে বলল, পানি দিয়ে সিদ্ধ করে নুডলসের জগা খিচুড়ি করে নিয়ে আসবো কিন্তু। ফারহান হাসি চেপে বলল, বিষ দিয়ে নিয়ে আসলেও আজ তোর হাতের নুডলস চাই। কথা না বাড়িয়ে চুপচাপ নিয়ে আয়। রাগে মেহরিনের মাথায় রক্ত চড়ে গেল। বিড়বিড় করে বলল, সেটাই করব, ইঁদুরের বিষ খাইয়ে মারবো বিটকেল কোথাকার। ফারহান দম্বার পাত্র নয়। সে শান্ত গলায় বলল, হুম, তোর ভাষ্য মতো আমি একজন গন্ডার, তাই ইঁদুরের বিষে মরবো না রে মেহের। হ্যাঁ, চাইলে অন্য ব্যবস্থা করতে পারিস। বলেই খট করে ফোনটা কেটে দিল সে। মেহরিন রাগে ফুসফুস করতে লাগলো। ঠিক তখনই ফোনে একটা মেসেজ এলো। সেই চালিবেতের ছবি, নিচে লেখা, জাস্ট 10 মিনিট, ইউর টাইম স্টার্ট নাও। মেহরিন নিরুপায় হয়ে ওড়না জড়িয়ে রান্নাঘরের দিকে দৌড়ালো। কিন্তু কপাল ভালো, মাইক্রোওয়েভ ওভেনের পাশে চোখ যেতে সে অবাক হয়ে দেখল এক বাটিতে পাস্তা নুডলস সাজানো রাখা। মেহরিন ভাবল, কে বানালো এটা? যাই হোক, ওই বিটকেলকে দিলেই তো হয়। সে এক হাতে নুডলসের বাটি আর অন্য হাতে বই নিয়ে দ্রুত খান মনসিলের দিকে ছুটল। খান মনসিলের গেট খুলে দিল ফারিন। মেহরিন তাকে কিছু না বলে ঝড়ের বেগে ফারহানের রুমের দিকে উঠে গেল। দরজায় নক করতেই ভেতর থেকে উত্তর এলো, ভেতর আয়। ভেতরে পা রাখতেই মেহরিন থমকে গেল। একটি ছেলের রুম যে এত পরিপাটি হতে পারে তা তার কল্পনার বাইরে ছিল। পুরো রুমটি সাদা আর ছাই রঙের থিমে সাজানো। আসবাবপত্রগুলো অত্যন্ত অভিজাত এবং দামি। রুমের এক কোণে ফারহান গ্লাভস পরে এক মনে পাঞ্চিং ব্যাগে সজোরে ঘুষি মারছে। ফারহান গ্লাভস খুলতে খুলতে মেহরিনের দিকে তাকালো। তার ঠোঁটের কোণে বাঁকা হাসে। বাহ, এত তাড়াতাড়ি চলে এলি? এখনো তো 30 সেকেন্ড বাকি আছে। মেহরিন মেচ্ছে হাসি মুখে টেনে বাটিটা এগিয়ে দিয়ে বলল, আপনি তো বললেন 1 সেকেন্ডের হেরফের যেন না হয়, তাই তো কষ্ট করে আপনার পছন্দের পাস্তা বানিয়ে আনলাম। ফারহান ভ্রু কুচকে বাটিটা নিল।
সে জানে মেহরিন রান্না জানে না, নির্ঘাত কেউ বানিয়ে রেখেছে আর সে সেটা নিজের নামে চালিয়ে দিচ্ছে। ফারহান কিছু না বলে বিছানায় এক হাঁটু ভাঁজ করে বসলো। মেহরিনকে ইশারায় দেখিয়ে বলল, যতক্ষণ আমার খাওয়া শেষ হচ্ছে এখানে বসে থাকবি। পারবো না, কাল আমার এক্সাম। মেহরিন প্রতিবাদ করলো। ঝালিবেদ কিন্তু আমার রুমেই সযত্নে রাখা আছে, তাছাড়া বই তো সাথেই এনেছিস, এখানে বসেই পড়। ফারহান নির্বিকার। মেহরিন অসহায় হয়ে সোফায় বসে বইতে মনোযোগ দিল। রাগে তার গাল দুটো টমেটোর মতো লাল হয়ে আছে। সে মনে মনে ফারহানকে হাজারটা গালি দিচ্ছে আর পরিকল্পনা করছে কিভাবে একে টাইট দেওয়া যায়। ফারহান আর চোখে মেহরিনকে দেখছিল। এই নুডলসটা সে নিজেই লাইলাকে দিয়ে আগে আনিয়ে রেখেছিল যাতে মেহরিনের সময় নষ্ট না হয়। মেহরিনের রাগে মুখটা দেখে সে মুগ্ধ নয়নে তাকিয়ে রইল। ফারহান পাস্তার চামচটা হাতে নিয়ে অস্থির হয়ে রইল, তার দৃষ্টি নিবন্ধ সোফায় বসে থাকা মেহরিনের ওপর। মেহরিন তখন বইয়ের ওপর ঝুঁকে পড়ে বিড়বিড় করে পড়া মুখস্থ করার চেষ্টা করছে আর রাগে তার ছোট ছোট নিঃশ্বাসগুলো দ্রুত পড়ছে। তার ফর্সা গুলগাল মুখটা অপমানের জ্বালায় আর রাগে একদম টকটকে লাল হয়ে আছে, ঠিক যেন গোধূলির রাঙা মেঘ। ফারহান মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। তার হৃদয়ের গহীনে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। সে অত্যন্ত নিচু স্বরে অনেকটা নিজের মনেই কাব্যিক ঢঙে বলল, ক্রোধের অনলে দগ্ধ তোর এই তপ্ত মুখশ্রীতে যে কি মায়া লুকিয়ে আছে, সে খবর কি তুই রাখিস মেহের? রক্তিম এই আভা তোর পবিত্রতাকে যেন সহস্র গুণ বাড়িয়ে দেয়। এভাবে রাখলে তোকে যে কতটা মায়াবী লাগে তা যদি জানতি, তবে বোধহয় আয়নার সামনে দাঁড়িয়ে নিজের প্রেমে নিজেই পড়তি। সে আরও একটু নিচু গলায় চোখ করল। তোর এই অবাধ্য অভিমানগুলোই তো আমার দিনের শেষে শ্রেষ্ঠ প্রাপ্তি। মেহরিন বই থেকে চোখ না তুলেই গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, কি বললেন? একা একা কি বিড়বিড় করছেন? তাড়াতাড়ি খেয়ে আমায় মুক্তি দিন। ফারহান চট করে নিজের ঘোর কাটিয়ে নিল। ঠোঁটে সেই শয়তানি হাসিটা আবার ফিরিয়ে এনে বলল, বলছিলাম যে পাস্তায় লবণের বদলে বিষ মেশাসনি তো? যেভাবে আমার দিকে তাকাচ্ছিস তাতে তো সন্দেহ হচ্ছে। মেহরিন রাগে তাৎ কিরমির করে বলল, বিষ দেওয়ার সুযোগ পাইনি, পেলে ঠিকই দিতাম। এখন দয়া করে চুপচাপ খান আর আমাকে পড়তে দিন। ফারহান একটা তৃপ্তির হাসি দিয়ে পাস্তায় কামড় দিল। মেহরিন বইয়ে মন দিলেও তার অবচেতন মন বারবার ফারহানের উপস্থিতিকে অনুভব করছিল। শীতের দিন, অথচ মেহরিনের মনে হচ্ছে ফারহানের তীক্ষ্ণ নজর তার সারা গায়ে আগুনের হালকা ছড়িয়ে দিচ্ছে। রাত এখন নিঝুম, চারদিকে এক হাড় কাঁপানো নিস্তব্ধতা। ঘড়ির কাঁটায় তখন 2:30। মাঝে মাঝে দূর থেকে কুকুরের করুণ ডাক ভেসে আসছে, যা নিস্তব্ধতাকে আরও গাঢ় করে তুলছে। মেহনুরের বেডরুমটি আভিজাত্যের চরম শিখরে। চারিদিকের ডার্ক গ্রে আর হোয়াইট দেয়াল আর নিয়ন ব্লু স্ট্রিট লাইটের মৃদু আলোয় ঘরটি মায়াবী অথচ কিছুটা রহস্যময় দেখাচ্ছে। জানলার সিল্কের ভারী পর্দাগুলো শীতের কনকনে হিমি হাওয়ায় তুলছে। সেই খোলা জানলার ফাঁক দিয়ে আসা শিরশিরে বাতাস মেহনুরের ঘরে অশুভ এক সংকেত বয়ে আনছে। মেহনুর গভীর ঘুমে আচ্ছন্ন, তার শান্ত মুখশ্রীতে এখন কোনো দাপট নেই, কেবল এক অদ্ভুত প্রশান্তি। ঠিক সেই মুহূর্তে অন্ধকারের বুক ছিঁড়ে এক দীর্ঘ ছায়া মেহনুরের বিছানার পাশে এসে দাঁড়ালো। লোকটির পরনে কুচকুচে কালো লেদার জ্যাকেট, মাথায় হুড টানা, মুখটা কালো মাস্কে ঢাকা, কেবল তার প্রখর বাদামি একজোড়া চোখ চলচল করছে, যেন কোনো অন্ধকার জগতের সম্রাট শিকারের খুঁজে বেরিয়েছে। সেই রহস্যময় অবয়বটি ধীরগতিতে মেহনুরের ঘুমন্ত মুখের উপর ঝুঁকে পড়ল। মেহনুরের উষ্ণ নিঃশ্বাস তার মাস্কের উপর আশ্রে পড়ছে। সে তীক্ষ্ণ নজরে একবার মেহনুরের কপালে ঝুলে থাকা চুল দেখল, তারপর মাথাটা একপাশে কাত করে ঠিক পর্যবেক্ষণ করতে লাগলো তাকে। তার সেই জলজলে বাদামি চোখে এক অদ্ভুত আনন্দ খেলে গেল। মাস্কের আড়ালে তার ঠোঁটজোড়া বেঁকে উঠল এক বিষাক্ত হাসিতে। সে খুব সাবধানে নিচের দস্তানা পরা আঙুল দিয়ে মেহনুরের গালের খুব কাছ দিয়ে হাতটা বুলিয়ে নিল, কিন্তু স্পর্শ করল না। বিড় করে যেন অস্ফুট সুরে কিছু একটা বলল, যার প্রতিধ্বনি সেই হিমশীতল ঘরে মিশে গেল। মেহনুরের গভীর ঘুমের মাঝখানে হঠাৎই একটা অস্বস্তির টানা বাঁধল। অবচেতন মনে সে অনুভব করছে কারো অস্তিত্ব, কারো তপ্ত নিঃশ্বাসের শব্দও যেন সারা ঘরে প্রতিধ্বনিত হচ্ছে। চেতনার অস্পষ্টতায় সে টের পাচ্ছে খুব অচেনা রহস্যময়ী এক পুরুষালী ঘ্রাণ তার চারপাশটা আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে ধরেছে। মেহনুর সামান্য নড়ে উঠতেই সেই ছায়াময় অবয়বটি চিতার মতো ক্ষিপ্রতায় বারান্দার দিকে সরে গেল। ঠিক সেই মুহূর্তে মেহনুরের চোখ খুলে গেল। সে ধরফর করে বিছানায় উঠে বসল। তার বুক
দুরু দুরু কাঁপছে, কিন্তু সে সাধারণ কোনো মেয়ে নয়। সে সাথে সাথে চোখ বুজে চারপাশের পরিবেশটা অনুভব করার চেষ্টা করলো। তীব্র ঠান্ডার মাঝেও তার নাকে একটা অতি সূক্ষ্ম কিন্তু কড়া ডার্ক পারফিউমের ঘ্রাণ এসে ধাক্কা দিল। এটা তার রুমের ঘ্রাণ নয়, কারো উপস্থিতি নিশ্চিত হতেই মেহনুরের হাত বিদ্যুৎ বেগে বালিশের নিচে চলে গেল। সেখান থেকে বের করে আনলো তার চিরসঙ্গী তীক্ষ্ণ খঞ্জরটে। সে অত্যন্ত সতর্ক পায়ে খঞ্জরটি নিজের পিঠের আড়ালে লুকিয়ে বারান্দার দিকে এগিয়ে গেল। তার তীক্ষ্ণ মস্তিষ্ক প্রতিটা ইঞ্চি বিশ্লেষণ করছে। বারান্দার পর্দাটা তখনও এলোমেলোভাবে উঠছে। মেহনুর বারান্দায় বেরিয়ে এসে রেলিং ধরে নিচে ঝুঁকে দেখল, কিন্তু কোথাও কেউ নেই। চারদিক জনমানব শূন্য, কেবল ল্যাম্পপোস্টের আলোয় রাস্তার ওপর গাছের ছায়াগুলো কাঁপছে। ভুল দেখলাম কি? মেহনুর বিড়বিড় করল, কিন্তু তার ঘ্রাণেন্দ্রিয় এখনও সেই আগন্তুকের পারফিউমের রেশ ধরে রেখেছে। ঠিক তখনই এই গভীর নিস্তব্ধতা চিরে এক রহস্যময় সুর ভেসে এলো মেহনুরের কানে। সে কান সজাগ করল। কেউ একজন খুব কাছ থেকে একটি মাউথ হারমোনিকা বাজাচ্ছে। সুরটা করুণ, অথচ তাতে এক অদ্ভুত আহ্বানের সুর মিশে আছে। শীতের রাতের নিস্তব্ধতায় সেই সুরের প্রতিধ্বনি মেহনুরের শিরদাঁড়া দিয়ে হিম শীতল স্রোত বইয়ে দিল। মাউথ হারমোনিকার সেই বিষণ্ণ অথচ উন্মাদ সুরটি বাতাসের প্রতিটি অণুতে হাহাকার ছড়িয়ে দিচ্ছে। মেহনুর বারান্দার রেলিং শক্ত করে ধরে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সেই সুরের মূর্ছনা বাতাসে ভাসিয়ে দিচ্ছে। সুরটা কানে আসতেই মেহনুর পাথর হয়ে দাঁড়িয়ে পড়ল। তার ঠোঁট দুটো আপনা আপনি ফাঁক হয়ে গেল বিস্ময়ে। তার চোখের মনি স্থির, এক অজানা ভীতি আর শিহরণ তার সর্বাঙ্গে বয়ে যাচ্ছে। বাম পাজরে হঠাৎ এক চিনচিনে ব্যথা অনুভব করতেই তার হাত চলে গেল বুকের বাম পাশে। কাঁপা কাঁপা স্বরে বিড়বিড় করে উঠল, কে কে ওখানে? তার কণ্ঠস্বর যেন গলার কাছে দলা পাকিয়ে আসছে। ঠিক তখনই উত্তর দেওয়ার মতোই মাউথ হারমোনিকার সেই সুর আবারও ভেসে এলো, যেন কেউ অদৃশ্য থেকে বলছে, तुम छुपा ना सकोगी मैं वो राज हूँ, तुम भुला ना सकोगी वो अंदाज हूँ। মেহনুর স্থবির হয়ে দাঁড়িয়ে রইল। সুরের জাদুতে চারপাশটা যেন থমকে গেছে। অদৃশ্য সেই মাউথ হারমোনিকাওয়ালা যেন তার হৃৎস্পন্দনের ভাষা পড়ে বলছে, मैं ही मैं अब तुम्हारे ख्यालों में हूँ, मैं जवाबों में हूँ, मैं सवालों में हूँ। গানের রেশ কাটতে না কাটতেই সুরটি বাতাসের শেষ ঝাপটার মতো তার কানে বেজে উঠল। देखती हो मुझे, देखती हो जहाँ, मैं यहाँ हो यहाँ हो यहाँ हो यहाँ। সুরটা শেষ হতেই চারপাশটা আবার নিস্তব্ধতায় ডুবে গেল। মেহনুর বারান্দার রেলিংটা শক্ত করে আঁকড়ে ধরল। তার চোখ ঝাপসা হয়ে আসছে, কিন্তু সেইটার পারফিউমের রেশ আর মাউথ হারমোনিকার সুর তখনও তার স্নায়ুতে পাগলের মতো ঢেউ তুলছে। মেহনুর টলমল পায়ে নিজের ঘরের ভেতর ফিরে এলো। হৃৎপিণ্ডের ধূপকানিটা তখনও থামেনি। বারান্দার সেই রহস্যময় সুর আর বাতাসের ডার্ক পারফিউম ওকে এক ঘোরের মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু ঘরের ভেতর পা রাখতেই তার শরীর হিম হয়ে গেল। এবার সে নিশ্চিত তার রুমে কেউ এসেছিলই। বেডসাইড টেবিলের ওপর চাঁদের আলোয় এসে পড়েছে। সেখানে রাখা এক গুচ্ছ কালো গোলাপ, যা এই মাঝরাতে এক অতি প্রাকৃত সৌন্দর্যে মোহিত করে রেখেছে চারপাশকে। মেহনুরের চোখের মনি স্থির হয়ে গেল। এ তো কেবল কোনো সাধারণ গোলাপ নয়, এ যেন এক গভীর এবং ভয়ঙ্কর অনুভূতির ইস্তেহার। সে কাঁপা কাঁপা হাতে গোলাপগুলোর পাশে রাখা একটি ছোট চিরকুট তুলে নিল। চিরকুটের ভাঁজ খুলতেই গোটা গোটা অক্ষরে লেখা দুটি শব্দ তার চোখের সামনে ভেসে উঠল। মেহনুরের বুকের ভেতরটা হঠাৎ এক অজানা আতঙ্কে আর শিহরণে কেঁপে উঠল। সে বিড়বিড় করে উচ্চারণ করল, ফায়ারফ্লাই। শব্দটা যেন এক পুরনো স্মৃতির জট খুলে দিচ্ছে। অন্ধকার ঘরে কেবল সে আর এই কালো গোলাপের দল। তার চোখে বারবার আটকা ছিল ওই লেখাটি, ফায়ারফ্লাই ফায়ারফ্লাই। মেহনুর চিরকুটটা হাতের মুঠোয় মুচড়ে ধরল। একদিকে খঞ্জরের শীতলতা আর অন্যদিকে ওই চিরকুটের উষ্ণতা। মেহনুর এক অদ্ভুত দোলাচলে পড়ে গেল। ভোরের মিষ্টি আলোয় চারদিকের কুয়াশা কাটতে শুরু করেছে। জানলার ফাঁক দিয়ে আসা স্নিগ্ধ রোদ জানান দিচ্ছে এক নতুন ব্যস্ত দিনের। মেহরিন কাল সারা রাত দু চোখের পাতা এক করেনি। মেহরিনের চিরকালের স্বভাব সারা বছর বই ছুবে না, কিন্তু পরীক্ষার আগের রাতে সে সাক্ষাৎ
আইনস্টাইন। তার লজিক খুব পরিষ্কার। সারা বছর পড়লে নাকি পরীক্ষার সময় সব গুলিয়ে যায়। তাই তো সারা বছর বই পড়ে ব্রেন নষ্ট করার কোনো মানেই হয় না। তাই তার পরীক্ষার আগের দিন পুরো বই শেষ না করে শান্তি নেই। তবে রাত জাগার মাসুল দিতে গিয়ে আজ ঘুম থেকে উঠতে বেশ দেরি হয়ে গেছে। তাড়াহুড়ো করে তৈরি হয়ে মেহরিন রুম থেকে বেরিয়ে এলো। প্রথমে গেল মেহিনুরের রুমে, দেখলো তার আপু বেঘরে ঘুমোচ্ছে। মেহরিন বিড়বিড় করল, উফ, এখন একে ডাকার বাঘের হাতে মুখ দেওয়া সমান কথা। এরপর গেল মাহিরের রুমে, সেখানেও একই অবস্থা। মহারাজ ঘুমে বিভোর। নিহান আর মারোয়াও যেন এক একজন কুম্ভকর্ণের বংশধর। হতাশ হয়ে নিচে নেমে এসে দেখলো নীলু তার বিড়াল জেসিকাকে খাওয়াচ্ছে আর মিরান কানে হেডফোন গুঁজে আয়েশ করে ফোন টিপছে। মেহরিন ওদের দিকে তাকিয়ে রাগত স্বরে বলল, তারা কি মানুষ? আমার পরীক্ষা, আর তাদের কোনো পাত্তাই নেই। একটু এগিয়ে দিবে তা না, নাকি তেল দিয়ে ঘুমাচ্ছে এক একজন। বালের কার, মোটরসাইকেল, ঠেলাগাড়ি সহ দুনিয়ার যত ভটভটি মার্কা গাড়ি আছে সব কিনে চালানো যদি না শিখেছি, তবে আমার নামও মেহেরিন নয়। মিরান এক কান থেকে হেডফোন সরিয়ে দাঁত কেলিয়ে হাসল। ঠিক ঠিক, নাম পাল্টালেই কাজের মেয়ে রহিমা রাখলে মানাবে বেশ। আর তারা জেগে থেকে তোর পরীক্ষার খাতায় লিখে দেবে নাকি? যা যা, নিজে উবার নিয়ে চলে যা। নীলেও জেসিকাকে খাওয়াতে খাওয়াতে দাঁত কেলিয়ে বলল, সারা বছর তো ফুর্তিই করিস, এখন একটু জগিং করে কলেজে যা, স্বাস্থ্য ভালো হবে। তাদের দিকে মুখ বাঁকিয়ে কিছু না বলে মেহরিন রাগে গজগজ করতে করতে বাইরে এলো। দেখলো রফিক চাচাও নেই, লায়লা তাকে বাজারে পাঠিয়েছে। মেহরিন খেপে গিয়ে নিজের মনেই বলল, অদ্ভুত এক চিড়িয়াখানায় থাকি আমি, কারো কোনো দায়িত্ব নেই। আমার যদি আজ পরীক্ষা খারাপ হয় তবে সবাইকে ধরে তিতকুটে নিম পাতা সিদ্ধ খাওয়াবো, দেখে নিও। অগত্যা সে কীর্তি বাইরে পেরিয়ে হাঁটা দিল। ভিআইপি এলাকা হয়, এখানে রিক্সা বা অটো পাওয়া দুষ্কর। তা দেখে সে মনে মনে কাল বন্ধ করছিল। যত সব অভদ্রের দল, সকালে একটা কুকুরও নেই রাস্তায়। এই বড়লোকি এলাকায় রিক্সা ঢুকতে দেয় না কেন? এখন আমি কি উড়ে উড়ে যাব? হঠাৎই পেছন থেকে বিকট এক বাইকের হর্নের শব্দে মেহরিন লাফিয়ে উঠল। ভয় পেয়ে আত্মা যেন খাঁচা ছাড়া হওয়ার দশা। পেছনে তাকিয়ে দেখল বিটকেল খান ওরফে ফহান হেলমেট মাথায়, ফর্মাল গেটআপে বাইক নিয়ে দাঁড়িয়ে। মেহরিন মেজাজ হারিয়ে খেয়ে গিয়ে উঠে বলল, চোখ কি অন্ধকে দান করে এসেছেন? এভাবে হর্ন দেওয়ার কি আছে? আর একটু হলে আমার ভবিষ্যৎ জামাইটাকে বিধবা করে ফেলতেন, চত্ব সব। ফারহান এমন কথা শুনে অবাক হয়ে তাকিয়ে রইল। মনে মনে ভাবল, এ বলে কি মেয়ে? সে কপট রাগ দেখিয়ে বলল, এই জন্যই বলে মানুষের উপকার করতে নেই। ঠিক আছে, তুই থাক তোর কাল্পনিক জামাইকে নিয়ে, আমি গেলাম। মেহরিন সঙ্গে সঙ্গে জবাব দিল, হ্যাঁ যান যান, কে বলেছে আপনাকে থাকতে? লাগছে আপনি আমায় নিয়ে যান। মেহরিন থামলো, তাই তো এই বিটকেল খান ওইদিকে যাবে, তাহলে তাকে নিয়ে গেলেই তো হয়। পরক্ষণেই তার মাথায় বুদ্ধি খেলল, না, এই বিটকেলকে এখন পাম দিতে হবে। এখন এই করে লড়াই করতে গেলে সে পরীক্ষায় বসতে পারবে না। গলার স্বর মুহূর্তেই নরম করে মুখে এক চিলতে হাসি ফুটিয়ে বলল, বলছিলাম কি, ফারাতে না মানে ফারহান ভাই, আমাকে কি একটু কলেজে নামিয়ে দেবেন? ফারহান বেশ বুঝতে পারছে তাকে তেল দেওয়া হচ্ছে। আসলে সে মেহরিনকে বের হতে দেখে নিজের নাস্তা ফেলে দ্রুত বাইক নিয়ে এসেছে তাকে নিয়ে যেতে। মেহরিনের এই ডিগবাজি দেখে সে ঠোঁট কামড়ে হাসল, একটু গলা খাকারে দিয়ে কায়দা করে বলল, নিয়ে যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমি কিন্তু কাউকে ফ্রিতে লিফট দেই না। মেহরিন দাঁতে দাঁত চেপে হাসিটা ধরে রাখে, ফিস ফিস ভিড় করল। তোর শর্টের গুষ্টি গেলাই বজ্জাতলো। কিন্তু মুখে মধু ঢেলে বলল, জি জি বলুন, কি শর্ত? ফারহান ওর বিড়বিড়ানি শুনতে পেলেও কিছু বলল না, ধূর্ত হেসে বলল, তোর হাতের বানানো স্পেশাল ট্রিট চাই, রাজি? মেহরিন কয়েক সেকেন্ডের জন্য স্থির হয়ে গেল। কিছু একটা ভাবতেই তারপর তার ঠোঁটের কোণেও এক রহস্যময় বাঁকা হাসি ফুটে উঠল। তড়িৎ গতিতে সে বলল, ঠিক আছে, ডিল ডান। মেহরিনস স্পেশাল ট্রিটই পাবেন। ফারহান একটু অবাক হলো মেহরিন এত সহজে রাজি হওয়ায়। তবে মেহরিনের দেরি হচ্ছে আর সময় কম দেখে কথা না বাড়িয়ে বলল, ঠিক আছে, উঠে আয়। মেহরিন আর দেরি করল না। আজকে আর বলতে হলো না, সে নিজেই ফারহানের কাঁধে এক হাত রেখে বাইকে উঠে বসল। তা দেখে ফারহানের ঠোঁটেও এখন এক তৃপ্তির হাসি। বাইকটা স্টার্ট দিয়ে সে ঝড়ের ব্যাগে কলেজের দিকে রওনা দিল। সকালের কনকনে বাতাসে মেহরিনের অবাধ্য চুলগুলো ফারহানের ঘাড় স্পর্শ করছিল।
আর মেহরিন মনে মনে ভাবছিল, তারা বেটা, এমন স্পেশাল ট্রিট খাওয়াবো না যে খেয়ে নাগিন ডান্স তো করবেই, সাথে এই জীবনে আমার রান্নার নাম শুনলেও আপনার 3 দিন জ্বর আসবে। অল্প সময়ের মধ্যেই ফারহানের বাইক এসে থামলো মেহরিনের কলেজের সামনে। বাইক থামতেই মেহরিন একটা ছোটোখাটো ধন্যবাদ ছুড়ে দিয়ে তড়িৎ গতিতে গেটের দিকে ছুট দিতে চাইল, কিন্তু এক পা বাড়াতেই তার হাত হ্যাচকা টানে আটকে গেল। ফারহান শক্ত করে মেহরিনের কবজি চেপে ধরেছে। মেহরিন কিছু বুঝে ওঠার আগেই ফারহান তাকে নিচের দিকে টেনে একদম কাছাকাছি নিয়ে এলো। মেহরিন বিস্ময়ে বিমূঢ় হয়ে ফারহানের চোখের দিকে তাকিয়ে রইল। তার বুকটা তখন দুরু দুরু কাঁপছে। মেহরিনের শুকিয়ে যাওয়া ফ্যাকাশে চেহারা দেখে ফারহানের ঠোঁটে সেই পরিচিত বাঁকা হাসিটা ফুটে উঠল। সে মেহরিনের চোখের দিকে তাকিয়ে থেকে খুব সাবধানে নিজের 2 আঙুল মেহরিনের কলেজ ড্রেসের ক্রসবেল্টের ভেতর চালিয়ে দিল। সেখান থেকে বের করে আনলো খুব নিপুণভাবে ভাঁজ করা একটা ছোট কাগজের চিরকুট। কাগজটা ফারহানের হাতে দেখে মেহরিনের চোয়াল চলে গেল। এক মুহূর্তের মধ্যে তারা সব দাপট যেন হাওয়ায় মিলিয়ে গেল। চোর ধরা পড়ার মতো মুখ করে সে ফ্যালফ্যাল করে তাকিয়ে রইল। আসলে মেহরিন যখন তাড়াহুড়ো করে বাইকে উঠছিল, ফারহান তখনই দেখে ফেলেছিল যে সে বেল্টের নিচে কিছু একটা লুকাচ্ছে। ফারহান কাগজটা মেহরিনের চোখের সামনে নাচিয়ে কৌতুক মেশানো কণ্ঠে বলল, এখন যা ভিতরে। মেহরিন কাচুমাচু মুখ করে আমতা আমতা করতে লাগলো। মানে আসলে ওটা কিছু না, শুধু কয়েকটা ফিজিক্সের সূত্র লেখা ছিল। ফারহান তাকে থামিয়ে দিয়ে উপহাসের স্বরে বলল, হ্যাঁ হ্যাঁ, আমি খুব ভালো করেই জানি আপনি তো গোল্ডেন পাওয়া মহারথী ছাত্রী, আপনার আবার সূত্র নকল করে নিয়ে যেতে হয়। মেহরিনের মুখটা অভিমানে চুপসে গেল। তার কি দোষ? কঠিন কঠিন সূত্রগুলো কিছুতেই মাথায় থাকে না, তাই তো একটু সাহায্য নিয়েছিল। সে আর কথা না বাড়িয়ে গাল ফুলিয়ে মুখ বাঁকিয়ে কটকট করে কলেজের ভেতরে চলে গেল। ফারহান যতক্ষণ না মেহরিন চোখের আড়াল হলো ততক্ষণ সেই পথের দিকে তাকিয়ে রইল। মেহরিন অদৃশ্য হতেই সে নিঃশব্দে একটু হাসল। তারপর দুদিকে মাথা নেড়ে অস্ফুটে বলল, পাগল মেয়েটা কবে যে বড় হবে। বলেই হেলমেটটা ঠিক করে নিয়ে বাইক স্টার্ট দিল ফারহান। মুহূর্তেই তীব্র গতিতে সে কলেজের সামনে থেকে প্রস্থান করলো। ফারিস পার্টি অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হলো। তার সাদা পাঞ্জাবির হাতা নিখুঁতভাবে ফোল্ড করতে করতে ঘর থেকে বাইরে বেরিয়ে হয়ে এলো। তার চলনে এক ধরনের আভিজাত্য আর গাম্ভীর্য সবসময় লেগে থাকে। হঠাৎ কিছু একটা মনে পড়তে সে নিজের গন্তব্য বদলে খান প্যালেসের দিকে পা বাড়ালো। ড্রয়িং রুমে ঢুকতেই তার চোখে পড়ল নীলু আর মিরান বসে আছে। মিরান কানে হেডফোন লাগিয়ে আপন মনে তুলছে আর নীলু জেসিকাকে নিয়ে ব্যস্ত। ফারিস নিজের চশমাটা খুলে হাতে নিল এবং গম্ভীর স্বরে মিরানকে উদ্দেশ্য করে জিজ্ঞেস করল, দূর কোথায় মিরান? মিরান গানের তালে এতটাই বিফোর যে ফারিসের কথা তার কানে পৌঁছল না। নীলু মাথা তুলে ফারিসকে দেখে চটপট জবাব দিল, ভাইয়া, আপু তো ওনার রুমেই আছে, সকাল থেকে বের হয়নি বোধহয়, ঘুমে। ফারিস আর কথা বাড়ালো না। তার কপালে হালকা চিন্তার ভাঁজ। কারণ নূর এত দেরিতে ওঠার মেয়ে নয়। পাঞ্জাবির খসখসের শব্দ তুলে ফারিস সিঁড়ি বেয়ে ওপরে মেয়ে নূরের রুমের দিকে এগিয়ে গেল। রুমের দরজার সামনে গিয়ে দেখলো দরজাটা সামান্য ভেজানো। সে নক না করে ভেতরে প্রবেশ করলো। দেখলো মেহনুর এখনও ঘুমে। ফারিস ধীর পায়ে এসে মেহনুরের বিছানার এক পাশে বসল। ঘরের আবছা আলোয় মেহনুরের ঘুমন্ত মুখটা যেন এক শান্ত সরোবরের মতো দেখাচ্ছে। বিছানার এক পাশে পাথরের মূর্তির মতো বসে রইল ফারিস। ঘরের মৃদু নীল আলোয় মেহনুরের ঘুমন্ত মুখটা যেন কোনো নিপুণ শিল্পের আঁকা জলরঙের ছবি। ওর কপালে লেপ্টে থাকা অবাধ্য কয়েক গাছের চুল আর প্রশান্তিতে বুঝে থাকা ওই দুটি চোখের পাতায় যেন এক অপার্থিব মায়া খেলা করছে। মেহনুরের এই শান্ত অবয়ব দেখে ফারিসের মনে হলো সারা পৃথিবীর কোলাহল থমকে গেছে ঠিক এই মুহূর্তটাতে। ঘুমের ঘোরে ওর ঠোঁটের কোণে লেগে থাকা এক চেলতে স্নিগ্ধতা যেন পুরো ঘরটাকে পবিত্র করে তুলছে। মেহনুরের এই শান্ত সৌন্দর্য দেখে ফারিসের বুকের ভেতরটা হঠাৎই এক অদ্ভুত হাহাকারে ভরে উঠল। নিজের অজান্তেই হৃদয়ের খুব গভীর থেকে সুর ভেসে এলো ওর ঠোঁটে। অতি মৃদু স্বরে ফিসফিসিয়ে গিয়ে উঠল, आँखों की नमी है तू, सब है पर कमी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू।
कैसी दिल लगी है तू, कैसी बेबसी है तू, मेरी जिंदगी है तू, मेरी जिंदगी है तू। ফারিস পকেট থেকে একটি তাজা লাল গোলাপ বের করল। গোলাপের প্রতিটি পাপড়ি যেন ফারিসের অব্যক্ত অনুরাগের ভারে নুয়ে আছে। সে অত্যন্ত সন্তর্পণে মেহনুরের এলো চুলের ঠিক পাশটিতে বালিশের নরম ভাজে গোলাপটি রাখল, রেখে মনে মনে বলল, এভাবেই তোর গন্তব্যের সবটুকু অন্ধকার আমি নিজের করে নেব, আর বদলে তোকে দেব ভোরের প্রথম স্নিগ্ধ আলো। এই ফারিস বেঁচে থাকতে কোনো আধার তোকে ছোঁয়ার সাহস পাবে না। আমি হব তোর চিরসুখের সেই অতন্দ্র প্রহরী। মেহনুরের প্রশান্ত চেহারার দিকে তাকিয়ে ফারিসের বুক চিরে এক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। সে মেহনুরের কানের কাছে একটু ঝুঁকে হৃদয়ের সমস্তটুকু নিংড়ে দিয়ে এবার ফিসফিস করে বলল, জানিস, তোকে যখন এভাবে ঘুমন্ত দেখি মনে হয় তুই আমার সেই ব্যক্তিগত প্রার্থনা, যা আমি কখনো কাউকে বলিনি, শুধু নিজের অস্তিত্ব দিয়ে অনুভব করেছি। তুই যে আমার সেই না পড়া কবিতার সবচেয়ে সুন্দর ছন্দরে পাখি, যা আমার নিঃশব্দ হৃৎস্পন্দনের প্রতিটি ভাঁজে লুকানো থাকে। থেমে মুচকে হেসে আবারও বিড়বিড় করল, আমার অবাধ্য ধূসও রাখিনি। কথাগুলো বলেই সে স্থির হয়ে বসে রইল কিছুক্ষণ, যেন নিজের বলা কথাগুলোই প্রতিধ্বনি হয়ে ওর হৃদয়ে আছড়ে পড়ছে। মেহনুরের নিঃশ্বাস তখন একদম স্বাভাবিক, কিন্তু ফারিসের বুকের ভেতরটা তখন তীব্র এক ভালোবাসার অবাধ্য ঘূর্ণিঝড়ের লণ্ডভণ্ড। সে আলতো করে গোলাপের কাঁটাগুলো সরিয়ে দিয়ে আরেকবার মেহনুরের কপালে নিজের দৃষ্টি ভুলিয়ে ঘর থেকে বেরিয়ে গেল। অফিসের বিশাল করিডোর পেরিয়ে ভারী সেগুন কাঠের দরজা ঠেলে ভেতরে ঢুকতেই চোখে পড়ে এক আভিজাত্যপূর্ণ পরিবেশ। এটি কোনো সাধারণ অফিস নয়, বরং শহরের অন্যতম শক্তিশালী কর্পোরেট সাম্রাজ্যের এমডি-এর ব্যক্তিগত চেম্বার। রুমের ভেতরটা আধুনিক এবং ক্লাসিক ডিজাইনের এক অপূর্ব সম্মিশ্রণ। মেঝেতে বিছানো দামি পার্সিয়ান কার্পেট পায়ের শব্দ শুষে নিচ্ছে। রুমের একদিকের পুরো দেয়াল জুড়ে বিশাল থাই গ্লাস, যেখান থেকে গোটা ঢাকা শহরকে কোনো মানচিত্রের মতো মনে হয়। ছাদ থেকে ঝুলে থাকা ক্রিস্টাল ঝাড়বাতির আলো রুমের গাঢ় রঙের আসবাবপত্রের ওপর পড়ে এক রাজকীয় আবহ তৈরি করেছে। বিশাল ও গ্লাসের অফিস ডেস্কের পেছনে রাখা একটি দামি এক্সিকিউটিভ লেদার বসের চেয়ার। সেই চেয়ারে কেউ একজন বসে আছেন। চেয়ারটি খুব ধীর গতিতে এপাশ ওপাশ তুলছে। সেদিকে তাকালে কেবল তার রহস্যময় অবয়বটি দেখা যাচ্ছে। তার পরনে দামি স্যুট, কাঁধের চওড়া গরম জানান দিচ্ছে তার ব্যক্তিত্বের গভীরতা। তিনি জানলার ওপাশে ব্যস্ত শহরের যান্ত্রিকতার দিকে তাকিয়ে গভীর চিন্তায় মগ্ন। তার বাম হাতের বৃদ্ধাঙ্গুলিতে থাকা সোনালি বর্ডার দেওয়া কালো পাথরের আংটিটি তিনি বাম হাতের আঙুল দিয়ে অত্যন্ত অভিজ্ঞ আর আভিজাত্যপূর্ণ ভঙ্গিতে ঘোরাচ্ছেন। আংটির কালো পাথরটি ঘরের হালকা আলোয় মাঝে মাঝে চকচক করে উঠছে, যেন ওটার ভেতরে লুকিয়ে আছে কোনো গোপন রহস্য। রুমের নিস্তব্ধতা এতটাই প্রখর যে কেবল ঘরের টিকটিক শব্দ আর তার হাতের আংটি ঘোরানোর মৃদু ঘর্ষণ শোনা যাচ্ছে। শহরের এই কোলাহলপূর্ণ ব্যস্ততা তাকে স্পর্শ করতে পারছে না। তিনি যেন নিজের তৈরি এক আলাদা জগতে বন্দী, যেখানে প্রতিটি চাল পরিকল্পিত আর প্রতিটি সিদ্ধান্ত অনর। তখনই বুটের খটখট শব্দে রুমে প্রবেশ করলো লোকটির পিয়ে। সে নিঃশব্দে এগিয়ে এসে টেবিলের ওপর একটি ফাইল রাখল, মাথা নিচু করে বিনীত স্বরে বলল, স্যার, উনি এই ডিটেলসগুলো পাঠিয়ে জানিয়েছেন। এর বাইরে আর কোনো আপডেট আপাতত দিতে পারবো না। চেয়ারে বসা 32 থেকে 33 বছর বয়সের একজন যুবক একইভাবে থাই গ্লাসের দিকে তাকিয়ে রইলেন। তার আঙুলের ফাঁকে ধরা দামি ছোড়োর থেকে ধোয়ার কুণ্ডলি পাকিয়ে ওপরে উঠছে। তিনি অত্যন্ত গম্ভীর ও শীতল কণ্ঠে আদেশ দিলেন, ওকে, কল লাগাও। পিয়ে দ্রুত নির্দেশ পালন করল। কাঙ্ক্ষিত নাম্বারে কল করে ফোনটি লাউড স্পিকার দিয়ে ডেস্কের ওপর রাখল। ওপাশ থেকে কল রিসিভ হতেই চেয়ারে বসা লোকটি ধীরস্থির কিন্তু কঠোর গলায় বললেন, শুনে রাখ, তোর অ্যাকাউন্টে টাকা যাওয়ার যে পাইপলাইন ছিল, আজ থেকে তার গেট আমি পার্মানেন্টলি বন্ধ করে দিলাম। কোনো ব্ল্যাঙ্ক চেক আর ইস্যু হবে না তোর নামে। ওপাশ থেকে লোকটি কিছুটা ভয়ার্ত ও রাগান্বিত স্বরে প্রতিবাদ করল, কি বলছেন স্যার? এটা তো আমার এতদিনের প্রাপ্য। আপনি হঠাৎ পেমেন্ট বন্ধ করে দেবেন কেন? লোকটি এক বিভৎস তাচ্ছিল্যের হাসি হাসলেন। বিশ্বাসঘাতকতা করে সেটাই আমার প্রাপ্য বলেছিস?
ধৃষ্টতা তো কম না তোর। ভুলে যাবেন না স্যার, নুরেলাসের গত কয়েক বছরের সব ভেতরের খবর কিন্তু আমি আপনাকে সাপ্লাই দিয়েছি। লোকটির গলা এবার আরও নিচে নেমে এলো, যেন নরকের কোনো শীতল স্রোত। দিয়েছিলি সেটা অতীত, এখন দিচ্ছিস না সেটা বর্তমান। আর আমার কাছে মৃত অতীতের কোনো দাম নেই। সো নো মোর ইনফরমেশন, নো মোর ক্যাশ, গেট দ্যাট। ওপাশ থেকে লোকটি মরিয়া হয়ে বলল, স্যার বোঝার চেষ্টা করুন, নতুন এমডি মেহনুর খান এখন সব কিছুর 3 স্তর বিশিষ্ট সিকিউরিটিতে রেখেছে। কোহিনূর প্রজেক্ট লঞ্চ হওয়ার আগ পর্যন্ত কোনো ডিটেলস বের করা অসম্ভব। লোকটি চোয়াল শক্ত হয়ে উঠল, হাতের মুঠি পাকিয়ে ডেস্কের ওপর সজোরে আঘাত করে গর্জে উঠলেন তিনি। লঞ্চ মাই ফুট, যে কোনো মূল্যেই ওই কোহিনূর আমার চাই। ওপাশ থেকে লোকটি কাপা গলায় বলল, আমি কোনো মাফিয়া নই যে একটা আপনার হাতে ছিনিয়ে এনে দেব। আমার কাজ ছিল ইনফরমেশন দেওয়া, আমি সেটাই দিচ্ছি। মেহনুর খান অন্তত চতুর মস্তিষ্কের মেয়ে, তার চোখের আড়ালে এই মুহূর্তে কিছু করা আমাদের কারো পক্ষে সম্ভব নয়। লোকটি এবার চেয়ার ঘুরিয়ে দিলেন, তার চোখে মুখে তখন ক্রোধের নেশা। তিনি দরাজ গলায় বিদ্রুপ করে বললেন, ওই হাঁটুর বয়সী মেয়ের বুদ্ধিকে ভয় পাও আলভেজ চৌধুরী? রাস্কেল, এটা বাঘিনীকে খাঁচায় বন্দি করতে হলে আগে তার থাবায় আঘাত করতে হয়। আমি সেটাই করব। মেহনুর খান নিজেই চতুরভাবে, কিন্তু সে জানে না সে কার ডেরায় পা রেখেছে। ক্রোধে উন্মুক্ত হয়ে আলভারেজ চৌধুরী ডেস্কের ওপর রাখা ফোনটি তুলে সজোরে ছুঁড়ে মারলেন দেয়ালের দিকে। মুহূর্তেই ফোনটি চুরমার হয়ে মেঝেতে পড়ে রইল। আলভারেজ চৌধুরী ভেঙে পড়া ফোনের টুকরোগুলোর দিকে তাকে এক বিভৎস পৈশাচিক হাসি হাসলেন। সেই হাসিতে কোনো আনন্দ নেই, আছে কেবল ধ্বংসের নেশা। তিনি তার পিয়ের দিকে তাকিয়ে পাথরের মতো ঠান্ডা গলায় বললেন, শোনো রিজবি, সাধারণ সোর্স দিয়ে এই কাজ আর হবে না। অ্যাকুলা গ্যাংকের সাথে কন্ট্যাক্ট করো, ওদের লিডারের সাথে আমার ডিলের ব্যবস্থা করো। এই শহরে অন্ধকার জগতে ওরা কতটা দক্ষ তা আমার জানা আছে। একমাত্র একাইলাই পারবে খানদের অতি আদরের কোহিনূর ছিনিয়ে এনে আমার হাতে তুলে দিতে। তিনি চেয়ারে হালান দিয়ে চুরুটের শেষ টানটা দিলেন। ধোয়ার আড়ালে তার চোখ দুটো সাপের মতো ক্রূর দেখালো। টেবিলের উপর রাখা একটা কাচের পেপার ওয়েট ঘুরিয়ে তিনি বিড়বিড় করে বললেন, ভুল, মারাত্মক ভুল করলে মিস মেহনুর খান নূর। ইউ নো হোয়াট মিস? ওই তাসের ঘরের মতো সিকিউরিটি দিয়ে যে আলভেজ চৌধুরীকে আটকে রাখা অসম্ভব। আই থিঙ্ক ইউ ডোন্ট নো গার্ল, বাট কিপ দিস অন মাইন্ড। আই উইল বার্ন ইট ডাউন টু অ্যাসেস ভেরি সুন। এই বলে বিভৎসভাবে পৈশাচিক হাসি হাসল। আলভারেজ চৌধুরী তার হাতের আংটিটা শেষবারের মতো একবার ঘোরালেন, তারপর চেয়ার থেকে উঠে থাই গ্লাসের একদম কাছে গিয়ে দাঁড়ালেন। তার দু চোখে এখন কেবল খানদের হারানোর তৃপ্তি খেলা করছে। তিনি তার পিয়ের দিকে না তাকিয়ে খুব শান্ত অথচ হাড় কাঁপানো গলায় বললেন, অ্যাকুইলা গ্যাংয়ের পিএকে মেসেজ দাও, ডিলটা যেন আজ রাতেই ফাইনাল হয়। আমি জানি খানরা তাদের সবটুকু মেধা আর শক্তি ওই কোহিনূর পিছনে ঢেলে দিয়েছে, কিন্তু অ্যাকুইলারা যখন শিকারে নামে তখন রক্ত না ঝরিয়ে ফেরে না। তিনি একটা তাচ্ছিল্যের হাসি দিয়ে চোখ করলেন। এবার দেখব ওই প্রভাবশালী খানরা অ্যাকুইলাদের হাত থেকে কীভাবে বাঁচিয়ে রাখে তাদের আদরের কোহিনূরকে। পুরো খান সাম্রাজ্য আমি এমন এক চোরাবালিতে ফেলব যেখান থেকে বের হওয়া প্রতিটি চেষ্টায় হবে তাদের জন্য আত্মঘাতী। খানদের পতনে এখন কেবল সময়ের ব্যাপার। আলভারেজ চৌধুরীর সেই হুঙ্কার যেন ঘরের দেয়ালগুলোতে প্রতিধ্বনিত হতে লাগল। তার পিয়ে মাথা নিচু করে দ্রুত কক্ষ ত্যাগ করল। আলভারেজ চৌধুরী তার ডেস্কে রাখা লুকিয়ে তোলা মেহনুরের একটি ছবি যেটি না দেখে ওটার উপর হাতের চলন্ত চুরুটটা চেপে ধরলেন। আগুনের শিখা ধীরে ধীরে ছবিটাকে গ্রাস করতে লাগলো। মেহরিন এক্সাম শেষে ক্লাস থেকে বেরিয়েছে, তার চোখে মুখে এখন স্বস্তির আভা। হাঁটতে হাঁটতে সিমির সাথে এক্সাম নিয়ে টুকটাক কথা বলতে বলতে ওরা মাঠ প্রাঙ্গণে এসে দাঁড়ালো। সিমির কথায় মেহরিন আজ একটু বেশিই মনোযোগী। সিমি হঠাৎ মেহরিনের কাছে চেপে ধরে রহস্যময় ভঙ্গিতে বলল, ভাইয়া দেশে এসেছেন, আমি ওনাকে বলেছি এ বিষয়ে। 2 দিন পর তোকে নিয়ে যাব দেখা করাতে, যাবি তো? হঠাৎ মেহরিন খুশিতে লাফিয়ে উঠল।
তার চোখ মুখে খুশির ঝিলিক। মুহূর্তে উচ্ছ্বসিত হয়ে সে বলল, যাব মানে আলবাত যাব। আমার হিডেন ক্রাশকে সেটা যে জানতেই হবে। সিমি হেসে আকুল। সে মেহরিনকে আশ্বাস দিয়ে বলল, জি ম্যাডাম, শীঘ্রই জানতে পারবে। আর আপনার খুশির জন্য যা করা লাগে আমি করব। মেহরিন একদম গদগদ হয়ে সিমিকে জড়িয়ে ধরল। সিমির গালে টুপ করে একটা চুমু খেয়ে আহ্লাদি স্বরে বলল, আমার জান পাখি, তোকে এমনি এমনি কি এত ভালোবাসি রে? সিম কার্ড, সিম ছাড়া যেমন মোবাইল অসৎ, তেমনি তুই ছাড়া আমি, বুঝলি? সিমি হাসতে হাসতে মেহরিনকে সরাতে সরাতে বলল, হয়েছে, পিরিতি দেখাতে হবে না। এত ভালোবাসা, সেই জন্যই বুঝি ওয়াইফাই কানেক্ট করতে যাচ্ছিস। বলে সে মুখ পাকালো। মেহরিন অবাক হয়ে তাকিয়ে রইল। মানে? সিমি মুখ বাঁকিয়ে কপট মিথ্যে রাগ দেখিয়ে বলল, এই যে হিডেন ক্রাশকে পেলে আমাকে তো ভুলেই যাবি, তখন ঠিকই সিম ছাড়া ওয়াইফাই কানেক্ট করে ঘুরবি। মেহরিন সিমির কথার মানে বুঝতে পেরে হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে সে পেটে হাত চেপে ধরল। তার দেখা দেখি সিমিও হাসতে লাগলো। এভাবে কিছুক্ষণ খুনছুটি আর হাসি মজা করার পর বাড়ির গাড়ি আসতেই মেহরিন বিদায় জানিয়ে বাসায় চলে এলো। বাসায় ফেরার পথে মেহরিনের মনে তখনও অন্য পরিকল্পনা। বিটকেল খান ফারহানকে কীভাবে হেনস্থা করা যায় তার একটা পাক্কা প্ল্যান সে মাথায় সাজিয়ে ফেলেছে। আজ তার মেজাজ ডাবল খুশি, আর সেই খুশিতে এখন একটা ড্যান্স তো করতেই হয়। যেই ভাবা সেই কাজ। মেহরিন ফাইলটা ছুঁড়ে ফেলে দিয়ে দ্রুত পা বাড়ালো মিরানের ঘরে। রোদের তেজ কমে এসেছে। চারদিকে এক আলসেমি মাখা নিস্তব্ধতা জেগে বসেছে। জানলার কাজ ভেদ করে যে রোদটুকু মেহনুরের কেবিনে ঢুকছে তাতে কোনো উত্তাপ নেই, কেবল এক চিলতি সোনালি আভা। ঠিক দুপুর 2টা হঠাৎ সেই শান্ত পরিবেশকে চোরমার করে হাঁপাতে হাঁপাতে কেবিনে ঢুকলো নিহান আর মারুয়া। দুজনেই ধপ করে মেহনুরের ডেস্কের সামনের চেয়ারে বসে পড়ল। তাদের বিধ্বস্ত চেহারা দেখে মনে হচ্ছে কোনো বড় লড়াই করে ফিরল। মেহনুরের ল্যাপটপ থেকে এক পলকার চোখে তাদের দেখে নিয়ে আবারও নিজের কাজে মনোযোগ দিল। তার মুখে কোনো ভাবান্তর নেই। নেহান সামনে রাখা গ্লাস থেকে ঢকঢক করে পানি খেয়ে শ্বাস ফেলে বলল, বস টার্গেট দিয়েছেন জানিস? মেহনুর শান্ত গলায় ছোট করে বলল, জানি। মারুয়া ল্যাপটপ ব্যাগ থেকে একটা ফাইল বের করতে করতে বলল, আমি সব ইনফরমেশন হ্যাক করেছি। এখন বলো মিশনে কখন যাবে? মেহনুর একইভাবে সংক্ষেপে জবাব দিল, আজ। নেহান এবার কিছুটা বিরক্ত হয়ে চেয়ারে গা এলিয়ে দিয়ে বলল, এইবারের কাজটা আমার বেশ রিস্কি লাগছে। আমাদের টিম কি পারবে? আর এই মিস্ট্রিয়াস বজ্জাত বস আমাদের দিয়ে কেন এসব করায়? নিজে করলেই তো পারে। বেটা নিজে থাকবে চিপাই চাপায় আর আমাদের ঠেলে দেবে আগুনের মুখে। মারুয়া মুখ বাঁকিয়ে ঝাঁঝিয়ে উঠল, তোমার যত সব ফাউল চিন্তা। বস আমাদের দিয়ে কি এমন করাই শুনি? উনি তো সব কমপ্লিট করে আমাদের দেন শুধু ক্লাইম্যাক্স করার জন্য। নেহান তর্কের স্বরে বলল, ওই তো একলা হলো, একটু না দিয়ে পুরো ডিসমিস করলেই তো পারেন। পারতেন, তবে যাতে ওনার পরিচয় রিভিল না হয় সেই জন্যই টিমকে দিয়ে করান, যেটা তোমার মতো গোবরের পোকা ভরা মাথায় ঢুকবে না। মারুয়ার করা জবাবে নিহান আরও কিছু বলতে চাইল। মেহনুর এবার তপ্ত স্বরে ধমক দিয়ে উঠল, চুপ কর তোরা, ভালো লাগছে না আমার। আই নিড সাইলেন্স। মেহনুরের ধমকে মুহূর্তেই পিং পতন নীরবতা নেমে এলো। নিহান এবার সিরিয়াস হয়ে গলা নামিয়ে বলল, নূর, ওই বুফেটা কে পাঠিয়েছিল জানতে পেরেছিস? মেহনুর ল্যাপটপে চোখ রেখে ধীরে ধীরে মাথা ওপর নিচ করল। মানে সে জেনেছে। মারুয়া চিন্তিত হয়ে জানতে চাইল, কে পাঠিয়েছে? মেহনুরের ঠোঁটে এক প্রাণহীন বাঁকা হাসি ফুটে উঠল। শীতল কণ্ঠে বলল, আদ্রিতা। নামটি শোনা মাত্র নিহান আর মারুয়া বিস্ময়ে একে অপরের দিকে তাকালো। পুরো কেবিন যেন বরফ হয়ে গেল। নেহান অস্ফুট স্বরে বলল, সে দেশে ফিরেছে? হ্যাঁ। মেহনুরের সংক্ষিপ্ত উত্তর বলেই মেহনুর উঠে দাঁড়ালো। তার মুখ ভার, চোখের কোণে এক অজানা বিষাদ। নিহানরা এটা বুঝলেও প্রশ্ন করল না। তারা জানে মেহনুর নিজে থেকে না বললে সমুদ্রের তলা থেকে টাইটানিক বের করা সম্ভব, কিন্তু তার পেটের কথা বের করা অসম্ভব। মেহনুর রুম থেকে বেরিয়ে যেতে যেতে বলল, সাথে যেতে চাইলে আয়, নয়তো বাড়িতে ফিরে যা। মারুয়া আর নেহান বিনা প্রশ্নের ছায়ার মতো মেহনুরের পিছু নিল। কিছুক্ষণ পর মেহনুরের ব্ল্যাক BMW রাজপথ ছেড়ে ছুটতে শুরু করলো। আজ মেহনুরের মন ভালো নেই, তাই সে নিজে ড্রাইভ করছে না, ড্রাইভিং সিটে আছেন। তার পাশে নেহান আর পেছনে মেহনুরের পাশে মারুয়া।
পুরোটা পথ মেহনুর নিস্তব্ধ, মাথা জানলার কাচের সাথে ঠেকে এসে অপলক বাইরে তাকিয়ে আছে। নেহান নীরবতা ভেঙে ধীর স্বরে জিজ্ঞেস করল, নূর কোথায় যাবি সেটা তো বলবি। মেহনুর ঘোর লাগা কণ্ঠে শুধু একটি কথাই বলল, আমার শান্তির নীড়। ব্যাস এতটুকুই যথেষ্ট ছিল। নেহানরা আর উচ্চবাচ্য করল না। তারা জানে এই মুহূর্তে মেহনুরকে বিরক্ত করা মানে আগ্নেয়গিরিকে খোঁচানো। ঘাড়ে আপন মনে শহর ছাড়িয়ে কিছুটা দূরে তাদের কাঙ্ক্ষিত সে নিভৃত গন্তব্যের দিকে ছুটে চলল।